বড়বাবু দেখলেন অভিরাম একটা মাতালকে হিড় করে টানতে টানতে থানায় ঢুকছে। আরে আরে, এ কাকে তুলে নিয়ে এলে অভিরাম? তোমার কি মাথা খারাপ হলো নাকি? বড়বাবু, ওই ব্যবসায়ী হত্যাকাণ্ডের সমাধানটা আমি করে ফেলেছি। এই হলো খুনি। সে কি, তুমি খুনি ধরে ফেলেছো? প্রমাণটা কোথায়? তুমি প্রমাণ করতে পারবে তো যে এই খুনি? পেছন থেকে বিকাশ জড়ানো সুরে বলছে, তুই জানিস আমার বাবাকে? হ্যাঁ, তোদের সব করে দেবো, তোদের সব করে দেবো। কোনো ফোন আমি করিনি। এই তোদের কে লাগিয়েছে আমার পেছনে? কে লাগিয়েছে আমার পেছনে? হ্যাঁ, কে লাগিয়েছে? বড়বাবু বিরক্ত হয়ে গিয়ে একটা কনস্টেবলকে ডেকে বললেন, এই, এটাকে লকআপে ঢোকা। বেটা মদ খেয়ে বহুত কপচাচ্ছে। এবার অভিরামবাবু সংক্ষেপে বড়বাবুকে পুরো ঘটনাটা বলতে শুরু করেন। কিছুটা বলেছিলেন, এমন সময় টেবিলের ফোনটা বেজে ওঠে। বড়বাবু ফোনটা তুললেন। হ্যালো, কে বলছেন? কি বলছেনটা কি? আবার একটা খুন? কে খুন হলো? ওয়েলিংটন স্কোয়ারে ব্যবসায়ী রাজশেখর মুখোপাধ্যায়? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। অভিরামবাবুর মুখে কথা আটকে যায়, কিছুই বুঝে উঠতে পারেন না। উনি ভাবলেন, ওনার কি ব্যাপারটা ধরতে ভুল হলো তাহলে? এদিকে বড়বাবু ধমক দিয়ে বলে ওঠেন, অভিরাম, তুমি কোনো কাজ ঠিক করে করতে পারো না। এটা কাকে ধরে এনেছো? এ যদি খুনি হয় তাহলে এবারের খুনটা কে করলো? ওদিকে বিকাশ সব শুনতে পেয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। ওর নেশা ছুটে গেছে। বাবা, বাবা। পুলিশের গাড়িতে বড়বাবু, অভিরামবাবু, বিকাশ এবং আরও দুটো কনস্টেবলকে নিয়ে ওয়েলিংটন স্কোয়ারে পৌঁছল। লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। সেই ভিড় ঠেলে সবাই এগিয়ে যান মৃতদেহর দিকে। বিকাশ তার বাবাকে ওভাবে রাস্তাতে পড়ে থাকতে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ে এবং কাঁদতে থাকে। অভিরামবাবু মৃতদেহর দিকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। হাতে লাল চুড়ি, মুখে আধ খাওয়া পান, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। মনে হচ্ছে যেন কেউ জোর করে কিছু খাইয়ে দিয়েছে। গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই কোনো রক্তপাত। অভিরামবাবু বলে উঠলেন, বড়বাবু দেখুন, আপনাকে বলেছিলাম না গল্পের বইটার কথা, খুনটা ঠিক একই রকম। আপনি এটা পড়লেই বুঝতে পারবেন। একদম চুপ করো তুমি, আমার মাথা খেও না। কাকে একটা খুনি বলে ধরে নিয়ে চলে এলে, আর তার বাবাই খুন হয়ে গেল। কি সাংঘাতিক! পুরো ডিপার্টমেন্ট কি জবাব দেবে সাহেবের কাছে? তুমি দাঁড়িয়ে থাকো এইখানে, তোমার ব্যবস্থা আমি ফিরে গিয়ে করছি। কিন্তু অভিরামবাবুর কানে কোনো কিছুই যাচ্ছিল না। উনি একটাই কথা ভাবছিলেন, তাহলে আসল খুনিটাকে? ওনার সঙ্গে সঙ্গে মনে হলো যে অমরেশ বাবুরও মৃত্যু আসন্ন। উনি খুব তাড়াতাড়ি হৈমন্তীর বাড়ি চলে গেলেন। ব্লুপার টেলস এর আজকের নিবেদন কাগজ, কলম ও খুন। এই গল্পটি একটা অরিজিনাল সিরিজ থেকে নেওয়া। গল্পের লেখিকা সপ্তপর্ণী পাঠক এবং দেবারতী দাস। শুরু হচ্ছে আজকের গল্প কাগজ, কলম ও খুন। অভিরামবাবু খুব জোরে জোরে হৈমন্তীদের বাড়ির কড়া নাড়তে লাগলেন এবং বেশ জোরেই বলে উঠলেন, হৈমন্তী দেবী, হৈমন্তী দেবী, তাড়াতাড়ি দরজাটা খুলুন, আপনাদের ভারী বিপদ। এর মধ্যে দরজা খুলে যায়। অভিরামবাবু দেখেন সুরেশ দাঁড়িয়ে আছে এবং খুব বিরক্তিকর মুখে সুরেশ বলল, এত রাতে এখানে হইচই করছেন কেন? জানেন না বাবু গুরুতর অসুস্থ? অভিরামবাবু ওকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে পড়লেন। ততক্ষণে হৈমন্তীও নিচে নেমে এসেছে। সুরেশ কাকা, এভাবে কথা বলো না। তুমি ভেতরে যাও, আমি দেখছি। কি হয়েছে অভিরামবাবু? আপনাকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? চলুন চলুন, ঘরে গিয়ে ব্যাপারটা বলছি। আমি কিন্তু কাল সকালেই আপনার কাছে যেতাম। কেন, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, বলবো। তার আগে আপনি বলুন। আর কি বলবো, বিকাশকে পাকড়াও করেছিলাম আপনাদের বাড়ির সামনে থেকে। ও নজর রাখছিল আপনাদের ওপর। ওকে থানায় নিয়ে গেলাম।
আর আজকেই একটু আগে একই রকম ভাবে খুন হলেন রাজশেখর বাবু। হৈমন্তী চমকে ওঠে। সে কি কি বলছেন? এবার কি তবে বাবার পালা? সেই ভয়টাই তো পাচ্ছি। খুনি তাহলে কে? বিকাশ যে নয় সেটা তো প্রমাণ হয়ে গেল। আচ্ছা হৈমন্তী দেবী, আপনি যেন কি বলছিলেন? হৈমন্তী চারপাশ দেখে নিয়ে বৈঠকখানার দরজাটা বন্ধ করে দেয়। তারপর বলে, জানেন, গতকাল রাতে এইসব খুনের চিন্তায় আমার ঘুম আসছিল না, তাই ঘরের ভিতর একটু পাইচারি করছিলাম। হঠাৎ জানলা দিয়ে দেখলাম একটা শালমুড়ি দেওয়া লোক আমাদের বাড়িতে ঢুকছে। ভয় পেয়ে সুরেশ কাকাকে ডাকবো বলে ঘরের বাইরে এসে দাঁড়ালাম। ওমা, দেখি সুরেশ কাকাই চাদর মুড়ি দিয়ে সিঁড়ি বেয়ে উঠে আসছে। আমি একটু থতমত খেয়ে আবার ঘরে ফিরে যাই। আজকেও দুপুরবেলা সুরেশ কাকা বেরিয়ে গেল আর ফিরল আপনি আসার মিনিট 20 আগে। আমি সুরেশ কাকাকে জিজ্ঞেস করলাম যে কোথায় গিয়েছিলে। আমাকে বলল যে বাবার ওষুধ কিনতে গিয়েছিল, কিন্তু জানেন, গতকাল আমি নিজে দেখেছি যে বাবার সব ওষুধ আছে। আচ্ছা অভিরাম বাবু, সুরেশ কাকা আমাকে কেন মিথ্যে বলল বলুন তো? এই কথাটা তো বেশ সন্দেহজনক। আচ্ছা, উনি কতদিন কাজ করছেন আপনাদের বাড়িতে? বহু বছর, আমার সেই ছোটবেলা থেকে। উনি বিয়ে থাও করেননি, আমাদের প্রাণ দিয়ে ভালোবেসেছেন। তাই খুবই কষ্ট পেলাম যখন উনি আমায় মিথ্যে কথা বললেন। এখন উনি কোথায়? আপনার বাবার কাছে? চলুন তো একবার গিয়ে ওনার সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, আসুন। এই তো এইদিকেই বাবার ঘর। হৈমন্তী এবং অভিরাম বাবু লম্বা দালান ধরে অমরেশবাবুর ঘরের দিকে এগোতে থাকেন। ঘরের কাছাকাছি পৌঁছে দেখেন দরজা ভেজানো, আওয়াজ পাওয়া যাচ্ছে। হৈমন্তী বাবা বলে ডাকতে যাচ্ছিল। অভিরামবাবু হৈমন্তীর হাত টেনে বারণ করলেন। ভেতর থেকে কথা শুনতে পায়, বাবু, ওই পুলিশটা আবার এসছে। উফ, আচ্ছা যন্ত্রণা। বাবু, আমাদের আজ কাজ শেষ হলো, কিন্তু একটা বড় ভুল হয়েছে আমাদের। ভুল? কি ভুল? পুলিশটা কি জেনে গেছে? না বাবু, আপনি যে গল্পের বইটা পড়ে খুনের পরিকল্পনা করেছিলেন, সেই বইটা আমাদের দিদিমণির লেখা ছিল ছদ্মনামে। আমাদের সেটা জানা ছিল না। তুই আমাকে আগে বলিসনি কেন? হৈমন্তী এই সময় দরজা ঠেলে ভিতরে ঢুকে যায়। ওর দু চোখে জল। হৈমন্তী বলে, বাবা বাবা বাবা, এগুলো তোমরা কি বলছো? হঠাৎ অভিরামবাবু এবং হৈমন্তীকে দেখে সুরেশ আর অমরেশবাবু প্রচণ্ড ঘাবড়ে যান। সুরেশ বলতে শুরু করে, দিদিমণি, দিদিমণি, আমার কথাটা একটু শোনো। বাবুর এখানে কোনো দোষ নেই। ওনাকে কিছু বলো না। তুমি চুপ করো সুরেশ কাকা। আমাকে এগুলো সব জানতেই হবে, আমাকে জানতেই হবে। অমরেশবাবু, এবার সত্যিটা বরং বলেই ফেলুন, পালানোর পথ বন্ধ। না না, পালাবো কেন? আমার ওই শয়তানগুলোকে খুন করার জন্য কোনো অনুতাপ নেই। জানেন অভিরামবাবু, আমি ওদেরকে বিশ্বাস করে এই ব্যবসাটা শুরু করেছিলাম। সব থেকে বেশি বিনিয়োগ করেছিলাম আমি, কিন্তু ওরা আমার বিশ্বাসের মূল্য দেয়নি। ওদের ছিল সাংঘাতিক লোভ। যদিও এটা বুঝতে আমার অনেকটা সময় লেগেছিল।
রাজশেখর আমার একটু বেশি চেনা ছিল। ও ওর ছেলের সাথে আমার হৈমন্তীমার বিয়ের প্রস্তাব দেয়। চেনাশোনা ঘরে ভালো থাকবে ভেবে আমি এক কথায় রাজিও হয়ে যাই। কিন্তু আমার মেয়ে যখন রাজি হয় না এবং আমাকে খোঁজ খবর করতে বলে, তখন আমি জানতে পারি শুধু বিকাশ নয়, রাজশেখরও খুব খারাপ লোক। ও নাকি আবিমের ব্যবসা করত আমাদের সোনার দোকানের আড়ালে। তারপর আর কি, বিয়েটা ভেঙে দিই আর বাকিদের এই ব্যাপারটা জানাই। ভেবেছিলাম ওরা আমার পাশেই থাকবে, কিন্তু ওরা সকলেই অস্বীকার করল। বুঝলাম সবাই জড়িত, আর রাজশেখর ওদের টাকা দিয়ে বশ করেছে। আমি পুলিশের ভয় দেখাতে ওরা উল্টে আমাকেই ফাঁসিয়ে দেবে বলে। আমার হিমু মা, তুই জানিস না মা, তোর সর্বনাশ করে তোকে বেঁচে দেবার হুমকি দেয়। আমি কোনো উপায় না দেখে ব্যবসা থেকে নিঃশব্দে বেরিয়ে আসি। এই লোকসান আর ওদের ওই বিশ্বাসঘাতকতা আমার জীবনটা নরক করে দেয়। আমি সব জানতাম। বাবুর এই দুর্দশা আমি মেনে নিতে পারিনি। আমি বাবুকে বলি বদলা নিতে, কিন্তু বাবু রাজি হয়নি। কয়েক মাস আগেই হঠাৎ আমাদের পাড়ার পানের দোকানে বিকাশকে নেশাগ্রস্ত হয়ে দিদিমণির ঘরের দিকে নজর দিতে দেখলাম। বুঝলাম ওর মতলব ভালো না। তখনই আমি আর বাবু ওদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলাম। জানেন, আমি এই গল্পের বইটা কিনেছিলাম পড়ব বলে, কিন্তু জানতাম না যে এটা আমার হিমুমার লেখা। গল্পটা আমার বেশ ভালো লাগে। সায়ানাইড জোগাড় করা আমার পক্ষে খুব একটা তো কঠিন ছিল না। আপনি জানেন নিশ্চয়ই যে সায়ানাইড আমাদের সোনার দোকানে কাজে লাগে। সুরেশ আমার অনেক কাজই করত, তাই ওকে দিয়েই আমার এগুলো আনাতে খুব একটা অসুবিধে হয়নি। বাবুর জন্য আমার জীবনও হাজির। এরপর আমি একদম বইয়ের অনুকরণে খুনগুলো করাতে লাগলাম। সুরেশ ওদের সব খবরই আমাকে এনে দিত। হৈমন্তী কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বাবাকে বলল, এইটা তুমি কি করলে বাবা? এটা তুমি কি করে করলে? এবার তাহলে আমাকে থানাতে খবরটা দিতেই হবে। এই বলে উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সুরেশ মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ে। হিমু মা, আমাকে ক্ষমা করিস। তোকে আমি ফাঁসাতে চাইনি রে। আমি জানতাম না যে গল্পটা তোরই লেখা। হৈমন্তী মুখ তুলে বাবার দিকে দেখে। বাবা কি যেন একটা মুখে পুরে দিলেন, আর ওনার মাথাটা একদিকে হেলে পড়ল।
হৈমন্তী চিৎকার করে ওঠে। অভিরামবাবু নিচে নেমে গিয়েছিলেন। চিৎকার শুনে ওপরে এসে দেখেন যে অমরেশবাবু মৃত। হৈমন্তী আর সুরেশ অঝরে কাঁদছে। অভিরামবাবু ধীর পায়ে নিচে নেমে যান। উনি বুঝতে পারেন যে অমরেশবাবু সায়ানাইড খেয়েছেন। এটা যে ওনার বোঝা উচিত ছিল সেটা ভেবে ওনার অনুশোচনা হয়, কিন্তু যা ঘটবার তা তো ঘটেই গেল। কয়েক মাস পর অভিরামবাবু হৈমন্তীকে একটা ফোন করেন হাতে একটা কেস ফাইল নিয়ে। একটা জটিল কেস পেয়েছি। কি বলেন হৈমন্তী দেবী? দাদা আর বোন মিলে করবো নাকি গোয়েন্দাগিরি? শুনলেন আজকের গল্প কাগজ কলম ও খুন। ডিরেকশন সপ্তপর্ণী পাঠক, ন্যারেশন সায়ন ভাদর, কাস্টিং অভিরামবাবু শ্রমিক দাস, হৈমন্তী রুয়াম চ্যাটার্জি, বড়বাবু সুজয় বিশ্বাস, অমরেশ গাঙ্গুলি সন্দীপ দাস, সুরেশ এবং বিকাশ অনিক চ্যাটার্জি, প্রথম লোক এবং তৃতীয় কনস্টেবল সৌরিত ভট্টাচার্য, দ্বিতীয় লোক অনির্বাণ লাহিড়ী। অডিও রেকর্ডিং সৌরিত ভট্টাচার্য এবং উজান সেনগুপ্ত। সাউন্ড ডিজাইনিং উজান সেনগুপ্ত এবং অর্জুন চ্যাটার্জি। মিক্সিং অ্যান্ড মাস্টারিং অর্জুন চ্যাটার্জি। প্রডিউসড বাই ব্লুপার হাউস স্টুডিওস।